ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। লাগা চুনরি में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। এই মুহূর্তে আমরা রয়েছি সত্যজিতের বাড়িতে। আর সত্যজিৎ বলতেই আপনারা বুঝতে পারছেন জি বাংলা সারেগামাপার ফাইনালিস্ট এবং সেকেন্ড রানার আপ সত্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে। একদম উত্তর কলকাতায় ওর বাড়ি, খোলা ছাদ রয়েছে, তাই তো? ছোট থেকে এখানেই বড় হওয়া? একদম ছোট থেকে এখানেই বড় হওয়া। আর দারুণ, কি বলবো, এমবিয়েন্সটা খুব ভালো। একদমই। তো যেটা বলার, তোমাকে প্রথমে অভিনন্দন ফাইনাল পর্যন্ত পৌঁছানো এবং এই যে দীর্ঘদিনের জার্নিটা, তো সেটা আগে একটু তোমার থেকে শুনি, কেমন কাটলো সারেগামাপার গোটা জার্নিটা? আমরা মোটামুটি ৯ মাস ছিলাম সারেগামাপাতে। তো আমি সত্যি কথা বলতে এখানে গেছিলাম বেসিক্যালি শেখার জন্য, কারণ আমার খুব ইচ্ছে ছিল, মানে আমরা প্রত্যেকেই শুনি এবং জানি এবং দেখি যে কতখানি কন্টেস্টেন্টরা এখানে এসে কতটা সমৃদ্ধ হয়, কতটা শিখতে পারে, সেটা গান বাজনা সম্পর্কিত কতটা ইনডেপথ নলেজ তারা পায়। তো আমি বেসিক্যালি সেইটার জন্যই গেছিলাম সারেগামাপাতে। এবং সত্যি কথা বলতে একটা দারুণ এক্সপিরিয়েন্স, এবং সেই সঙ্গে অনেক কিছু শিখেছি, যেটা আমার যে ফিউচার জার্নি, যেটা এটার পরে যে আরও লং যে জার্নিটা আছে মিউজিক্যাল ক্যারিয়ার, সেইখানে আমাকে ভীষণভাবে সাহায্য করবে, এটাই বলতে পারি। এতদিনের সারেগামাপার জার্নি এবং ফাইনালের মঞ্চ পর্যন্ত পৌঁছানো, কতটা অধ্যাবসায় ছিল তোমার? এই যে প্র্যাকটিস, এতদিন ওখানে সবাই একসাথে ছিলে, তো এই যে সময়গুলো, সেই সময়গুলো কীরকম ছিল? অধ্যাবসায় প্র্যাকটিসের কথা বলতে গেলে বেসিক্যালি আমি এই মঞ্চে আসার আগে সব ধরনের গানই গাইতাম বা গাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সত্যি কথা বলতে যে সব ধরনের গান গাওয়ার জন্য যে পারফেকশনটা লাগে, মানে সব ধরনের গান গাওয়াটা একটা কথা বা চেষ্টা করাটা একটা কথা, কিন্তু সেইগুলোকে পারফেক্টলি গাওয়া বা এক্সিকিউট করাটা আরেকটা জিনিস। তো সেই এক্সিকিউশনটা সত্যি কথা বলতে এখানে এসেই হয়েছে। আর সত্যি কথা বলতে মানে আমি এতটাই নিজেকে ভেঙেছি এই সিজনটাতে। মানে আমি শুরু করেছিলাম বারে বারে কে যেন ডাকে, সেখান থেকে কাট টু আমাকে কোই মিল গয়া পর্যন্ত গাইতে হয়েছে। সো ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল জার্নি অ্যান্ড হ্যাড দ্য স্কোপ টু লার্ন আ লট অফ থিংস। এবং এই ভার্সেটালিটিটা যেটা আমাকে শিখিয়েছে গ্রুমার স্যার ম্যামেরা, রথিত স্যার তো অবশ্যই, তাছাড়াও কল্যাণ স্যার, সৌমেন স্যার, ঝুমুর ম্যাম, দেব স্যার, শুভশ্রীদি, তো এনারা যারা গ্রুমার, এদের কাছ থেকে এত কিছু শিখতে পেরেছি, খুবই ভালো, ভীষণ সমৃদ্ধ হয়েছি এই জার্নিতে। এবং ফাইনালের মঞ্চ, সেই সন্ধে তোমাদের কাছে খুব মেমোরেবল প্রত্যেকের কাছে। তো সেই সন্ধেটা যখন নাম ঘোষণা হয়, কীরকম ছিল ওই মুহূর্তটা? বাবা মা কি বললো? প্রথমত সেমিফাইনালে, মানে ফাইনালের আগের দিন যখন আমার নামটা আর কি বলা হলো, অ্যাকচুয়ালি সেই দিন আমি যে গানটা গেয়েছিলাম, আই ওয়াজ নট স্যাটিসফাইড উইথ মাই পারফরমেন্স, আই মিন মাই সিঙ্গিং আর কি। তার কারণ সেই গানটাতে আমার আলাদা করে, মানে আমি যে জনারটা নিয়ে গাই, সেই জনারটা হচ্ছে মানে সেমি ক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল মিউজিক বা একটু আর কি ওরকম টাইপের গান। তো সেদিন যে গানটা গেয়েছিলাম, সেই গানটা আমার খুব প্রিয় গান, পছন্দের গান, কিন্তু সেটা মানে এক একটা গান হয় খুব শুনতে সহজ হয়, কিন্তু সেগুলোকে এক্স্যাক্টলি পারফেক্টলি গাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে গানটা হয়তো 95% হয়েছে, 100% হয়নি। এবং জাজেসরাও ভুলগুলো ধরিয়ে দিয়েছিলেন আর কি। গোল্ডেন গিটার পাইনি সেদিন। তো আমি ভেবেছিলাম হয়তো ঠিক আছে, সেমিফাইনাল অবধি এসেছি, হয়তো আর যাব না। বাট অ্যাট দ্য মোমেন্ট যখন আমার নামটা আর কি অ্যানাউন্স হলো, আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবা কেঁদে ফেলেছেন। এবং সেই সঙ্গে মানে সেই কান্নাটা একটা অদ্ভুত, মানে সেইটা যে বাবা হাসছে অথচ কাঁদছে, সো বলে না খুশিকে আঁসু, তো সেইটাই বাবা ছিলেন বসে। তো ভীষণ এক্সাইটমেন্ট। এবং তারপরে বাবা ফোন করে যখন জানালো বাড়িতে যে আমি সিলেক্ট হয়েছি, তো প্রত্যেকে মানে একটা এতটা স্যাড মোমেন্টে ছিল যে হয়তো হবে না, কি হবে, একটা টেনশন ছিল। সেখান থেকে হঠাৎ করে যে আমি সিলেক্ট হয়েছি, মানে ইট ওয়াজ সাচ আ হ্যাপি মোমেন্ট অ্যান্ড আ প্রাউড মোমেন্ট ফর মাই এন্টায়ার ফ্যামিলি।
এবং সত্যজিৎ যখন সঙ্গে রয়েছে গানে গানেই আড্ডা হবে, গান ছাড়া তো আড্ডা জমবে না। তো প্রথমে যদি জিজ্ঞেস করি যে কোন গানটা এই মুহূর্তে গুনগুন করতে চাইবে? আমার সত্যি কথা বলতে অ্যাট আ মোমেন্ট আমার প্রচুর সুর, প্রচুর গান মাথার মধ্যে ঘোরে। তো এই মুহূর্তে যেহেতু চারিপাশে এত সুন্দর প্রকৃতি, আকাশ ভরা সূর্যতারা, একটা দারুণ রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। এই যে ও যেটা বললো যে প্রকৃতির মাঝে রয়েছে এবং এত সুন্দর একটা গান, যে আর গানে এতদিন মানে মাতিয়ে রেখেছিল সারেগামাপা এবং জাজেসরা, একটা মুহূর্ত বলো যখন শুরু করেছিল জার্নিটা, সেই সময় মানে কতটা টেনশন ছিল, বা তারপর যখন আস্তে আস্তে দিনের পর দিন কাটলো ওই মঞ্চে, এতগুলো দিন কাটিয়েছো, যদি বলি ফাইনাল ছাড়া ওটা তো সবসময়ই সেরা মুহূর্ত, তবুও একটা যদি কাছের মুহূর্ত বলো যে কোন দিনটা মানে তোমার কাছে খুব স্পেশাল বলতে সত্যি কথা বলতে একটা এপিসোড হয়েছিল আমাদের যেখানে নচিকেতা চক্রবর্তী এসছিলেন, শ্রী নচিকেতা চক্রবর্তী। তো ওই দিন আমি একটা গান গেয়েছিলাম, ভেঙে দেখো আমায়, এবং ওই গানটা তো বেসিক্যালি একটা বাবার ছেলের সম্পর্ককে পোট্রে করছে সেই গানটা। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মানে আমি যাদের কাছে গান শিখেছি, প্রথমত শ্রী সীমান্ত সরকার এবং পণ্ডিত জয়ন্ত সরকার, তারপর এখন অবধি শিখছি ক্লাসিক্যাল মিউজিক, এবং তার সাথে সাথে আমি যার কাছে শিখছি তিনি হলেন শ্রী রথিজিৎ ভট্টাচার্য। এবং মানে ওনার মতন মানুষকে আমি জীবনে গুরু হিসেবে পেয়ে সত্যি মানে সবাইকে পেয়েই ধন্য, সেটা আমি করছি না, কিন্তু মানে ওনার মধ্যে যে মিউজিক্যালিটিটা শেখার মতন আছে এবং এত হেল্প করেছেন আমাদেরকে ব্যক্তিগতভাবে, সেটা পরে না হয় বলবো। আমাদের একটা স্ট্রাগল আছে ফিনান্সিয়াল এবং বাবার অসুস্থতা সব মিলিয়ে যেভাবে আমাকে হেল্প করেছেন উনি, তো ওনারই সুরে এবং জি বাংলা সারেগামাপার যিনি ডাইরেক্টর শ্রী অজিত সেন স্যারের, তার ছবি প্রজাপতি এবং রথিজিৎ স্যারের কম্পোজিশন, নচিকেতা স্যারের গাওয়া, এবং তার উপরে হচ্ছে যে বাবা ছেলের একটা সম্পর্কের গান। তো সেই গানটা গাওয়ার সময় মনে হয় যে আমি বোধহয় ভুলে গেছিলাম যে আমি সারেগামাপার মঞ্চে আছি, আমি কোথায় আছি না আছি, মানে কোথায় একটা বেশ ওই গানটার যেই সম্পর্কটাকে নিয়ে, সেই সম্পর্কে যে নানান টানাপোড়েন, আনন্দের মুহূর্ত, দুঃখের মুহূর্ত, ঝগড়া, হাসি কান্না, সমস্তটা নিয়ে আর কি ওই গানটাতে লেখাটাও তাই আছে। তো সেই গানটা গাওয়ার সময় অ্যাকচুয়ালি সেই মোমেন্টটা, সেই গাওয়ার মোমেন্টটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, তার কারণ এবং গানটার পরে বাবা কেঁদে ফেলেছিল অ্যাকচুয়ালি। সো তখন বুঝলাম যে হয়তো হ্যাঁ বাবার মন ছুঁতে পেরেছি সেই গানটার মাধ্যমে, এবং রথিত স্যারেরও মান রাখতে পেরেছি অ্যাজ আ কম্পোজার, এবং আমার বাকি যারা গুরু আছেন তাদেরও মান রাখতে পেরেছি, কারণ সেই গানটা আমার মনে হয় বেস্ট পারফরমেন্স, যেটাতে জাজেসদের মন সব থেকে বেশি ছুঁয়েছিল। তো এটা তো গুরুদের আশীর্বাদ এবং বাবা মার আশীর্বাদ ছাড়া হতো না। তো এটাই আমার বেস্ট মোমেন্ট আমার কাছে। আমরা গানটা অবশ্যই শুনবো এবং সত্যজিতের বাবাকে সঙ্গে নিয়ে শুনবো। তার আগে সত্যজিৎ একটা কথা বলি, তুমি যেটা বলছিলে যে একটা স্ট্রাগল থাকে সারেগামাপার মঞ্চ পর্যন্ত পৌঁছানো এবং এত বড় একটা রিয়েলিটি শো, তোমার কতটা মানে স্ট্রাগল আমি বলবো না, একটা পরিশ্রমের মতোই, অনেকটা কষ্ট করে ওই পর্যন্ত পৌঁছানো, এবং তুমি বাবার কথাও বলছিলে, বাবাকে নিয়ে ভীষণ আবেগপ্রবণ। তো একটু বলো যে কীরকম ছিল মানে অত দূর যাওয়া এবং পরিবার সবটা সামলে? অত দূর যাওয়াটা বেসিক্যালি সব থেকে বেশি যার কৃতিত্ব সেটা হচ্ছে, মানে এটা বলার আগে এটা বলতে চাই যে যে কোনো শিল্পী, সে জুনিয়র হোক সিনিয়র হোক, আমার মনে হয় যে তার মানে একজন শিল্পী সবার আগে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। তো সেই কাজটা সবার আগে আমার দিদিমা করে গেছেন বহু বছর আগে, যিনি গোটা ছোটোবেলাটা আমাকে মানুষ করেছেন। তারপরে আমার মা মানুষ করেছেন এবং আমার বাবা, যেভাবে হয় একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেখানে
একটা দোকান ছিল বাবার, তো সেইখান থেকেই আমাদের আমার খাওয়া, পড়াশোনা, গান বাজনা সব কিছু হতো। এবং আমার দিদিমা আর্থিকভাবে সবার প্রথম সাহায্য করেছিল। উনি আমার জন্য একটা অ্যামাউন্ট রেখে গেছিলেন, তো সেটা দিয়ে আমার বহুদিন পর্যন্ত পড়াশোনা চলেছে। এবার বিষয়টা হচ্ছে 2019-এ আমার বাবার হঠাৎ করে দুটো কিডনি ড্যামেজ হয়ে যায়, এটা খবর পাই এবং ডাক্তার বলেন যে ডায়ালিসিস শুরু করতে হবে। তো সেই দিন থেকে 2019-এর ডেটটা ঠিক মনে নেই, তো সেই দিন থেকে আজ পর্যন্ত উইকলি 3টে ডায়ালিসিস বাবা নিচ্ছে। সেইখান থেকে আমার জীবনের আর একটা ধাপ সংগ্রামের শুরু হলো। মানে তখন আমার ওপর একটা, মানে কেউ আমাকে এটা বলেনি যে আমাকে রোজগার করতে হবে, বাড়ির জন্য ইনকাম করতে হবে, চাকরি করতে হবে। এটা এই দিক দিয়ে আমি খুবই ভাগ্যবান, কারণ আমার মা বাবা দুজনে, মানে মা গয়না বেচে হোক, বাবা নিজের গানের প্রতি তার একটা ইন্টারেস্ট ছিল, কিছু বছর করেছে, কিন্তু সেইটা স্যাক্রিফাইস করেও এবং মা গয়না বেচে সমস্ত কিছু করেও আমাকে মানে বিরাট একটা স্যাক্রিফাইস করেছে মানুষ করার জন্য। কিন্তু সেই মোমেন্ট থেকে আমার কোথাও একটা মনে হয়েছে যে সেই দায়িত্ববোধটা থেকে আমার মনে হয়েছে যে না, আমার এবার রোজগারের জন্য ভাবা উচিত বা একটু হলেও দায়িত্ব নেওয়া উচিত। তো সেই যে একটা দায়িত্ববোধ বা একটা খুব মানে সহজ ভাষায় চাপ যেটাকে আমরা বলি, প্রেশার, তো সেই প্রেশারটা 2019 থেকে এখনও পর্যন্ত লড়ে চলেছি আর কি। এবং আমি যতটুকু যা এখন অবধি যা আমার সামান্য যা খরচা যেগুলো সম্ভব, সেগুলো আমি গান শেখাই এবং টুকটাক যা প্রোগ্রাম করি সেখান থেকে চালানোর চেষ্টা করি। তো স্ট্রাগল বলতে আমার কাছে শুধু ইকোনমিক স্ট্রাগলটা তো নয়, তার সঙ্গে আরও বেশি করে হচ্ছে একটা মানসিক স্ট্রেস। সেই সঙ্গে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে যখন কোনো মানুষের এতটা বড় বিপদ আসে, তখন একটা সেকশন অফ মানুষ থাকে যারা খুব মাইডিয়ার ছিল, তারা হঠাৎ করে কাট অফ করে দেয় রিলেশন থেকে। আর একটা সেকশন থাকে যাদেরকে হয়তো আমরা এক্সপেক্ট করি না যে খুব পাশে থাকে, তারা এগিয়ে আসে। সো সেটা হয়েছে এবং তাদের মধ্যে আমার বাবার বন্ধুরা পড়ে, যারা মানে সাংঘাতিকভাবে হেল্প করেছে আমাদেরকে, ইভেন এখনও করে যাচ্ছে। আর বাবার কিছু আত্মীয় স্বজন হেল্প করছে, বাট ম্যাক্সিমাম কাট অফ করে দিচ্ছি। এখন এসে যেটা হচ্ছে যে এখন আমি যে একটা র্যাঙ্ক পেয়েছি, তখন আবার সেই মানুষগুলো আবার ফোন করছে বা যোগাযোগ করছে, এবং সবার আগে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রাইজ মানি কত। সো দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ হিউম্যানস অ্যাকচুয়ালি, আমার এটা মনে হয়। অ্যান্ড দিস ইজ দ্য ট্রু আইডেন্টিটি অফ টিপিক্যাল হিউম্যান বিংস। মানে আমরা তো হিউম্যান বলে টার্মটা দিয়েছি হিউম্যান, কিন্তু আমরা বোধহয় কোথাও সেই মনুষ্যত্বটা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। এটাই আমার বলার। আর স্ট্রাগলের পথে আমার বাবা মার অবদান বললে হয়তো খুব ছোট করা হবে তাদেরকে। আমার মনে হয় এটা তাদের একটা বিরাট বড় স্যাক্রিফাইস, যেটার জন্য আমি লড়ছি। এবং আপনাদের কাছে একটাই আশীর্বাদ, যাতে আমি গানের মাধ্যমে তাদেরকে বাকি জীবনটা ভালো রাখতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। কথাটাই রয়েছে যে বিপদে পড়লে বন্ধু চেনা যায়, তোমার ক্ষেত্রেও বোধহয় খানিকটা সেই রকমই হয়ে গেছে। তো একটু কথা মানে বলো যে এই যে 9 মাসের জার্নি এবং বাড়ির একটা এইরকম সিচুয়েশন হয়ে রয়েছে, তো সেই সময়টা বোধহয় মা একাই সবটা সামলে এসছে। আমার জীবনে অ্যাকচুয়ালি আমি এটা মনে করি যে মানে আমার মাকে দেখে হয়তো এটা সবাই শিখতে পারবে, যে এটা খুব ইজিলি প্রমাণ করে দেওয়া যাবে মার এক্সাম্পল দিয়ে, যে লড়াইটা, সত্যি কথা বলতে লড়াইয়ের ডেফিনেশানটা মহিলারা সব থেকে মানে ভালোভাবে দিতে পারে। সেই ডেফিনেশানটা মা দারুণভাবে দিয়েছে। এবং মানে আমি যখন ছিলাম না বাড়ি, তখন ইনফ্যাক্ট এরকমও হয়েছে যে অনেক প্রবলেমস হয়তো হচ্ছে, সেটা আমি এক্স্যাক্টলি কী প্রবলেমস অত মনে নেই আমার ঠিক। মানে অনেক এরকম প্রবলেমস হয়েছে, হয়তো বাবার শরীর খারাপ, কোনো দিন প্রেশার ফ্লাকচুয়েট করেছে, কোনো দিন হয়তো হালকা রাইগার, মানে একটা রাইগার হচ্ছে ডায়ালিসিসের সময় একটা কাঁপুনি, একটা খেঁচ ধরা টাইপের এরকম হয়েছে। তো অনেক সময় এরকম হয়েছে যে আমি মাকে ফোন করেছি, মা আমাকে বলেও নি যে এরকম হয়েছে, পরে এসে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। এবং সেটা আমার বান্ধবী আমাকে জানিয়েছে যে এরকম হয়েছে, আন্টি বলছিল। তো এইরকমভাবে মানে আমাকে কোনোভাবে
বাড়ির পরিবেশের আঁচটুকু লাগতে দেয়নি। তো আর এইটার থেকে এটা বোঝাই যায় যে মানে আমার জীবনে, আমার লাইফে গানের দিক দিয়ে যতটা ক্রেডিট আমার বাবার, আমার মানুষ হওয়ার পেছনে আমার মনে হয় সবথেকে বেশি কৃতিত্ব আমার মায়ের, এটুকু আমি বলতে পারি। এই যে একটা মানসিক চাপ তুমি যেটা বললে যে যতটা না আর্থিক দিকটা ততটা মেন্টাল বিশাল প্রেশার পড়ে এবং ততটা সামলিয়ে গান করা চাপ এবং গান করা এবং ওই মঞ্চ প্রত্যেক দিন নিজেকে প্রমাণ করতে হয়, কতটা কঠিন ছিল? কোনো সময় মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলে বা যখন গানের একটু সমস্যা হয়ে গেছিলো, এরকম হয়েছে তোমার? বিষয়টা হচ্ছে যে প্রথমত আমি যখন অডিশন দিতে গেছিলাম তখন আমি আই ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট যে আমি যে কোনো মুহূর্তে বাদ পড়ে যেতে পারি। তার কারণ এত এত গুণী মানুষরা অডিশন দিতে আসছেন, সেখানে আমি কতটা শিখেছি আমি সেটা বলছি না যে আমি খুব কম শিখেছি বা বেশি শিখেছি, বা কম ভালো গাই বেশি ভালো গাই, কিন্তু যেটাই গাই না কেন নিজেকে প্রমাণ করাটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই খুব ডিফিকাল্ট। ওরকম একটা স্ট্রেসফুল সিচুয়েশানে একটা কম্পিটিশান, স্কোরবোর্ড, কখনো রেড চেয়ার সামনে, কখনো এতজন পার্টিসিপেন্ট এবং প্রত্যেকের জায়গায় বেস্ট। সো সেখানে আই টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ যে মানে আমি যখন এখানে লড়তে এসেছি আমি অ্যাটলিস্ট দেখিয়ে দেবো যে আমি কি পারি আর কি না পারি, বা আমি কি পারি, মানে আমার ক্ষমতাটা, আমার এটাই টার্গেট ছিল যে আমি জিতি না জিতি, আমি কি র্যাঙ্ক পাবো কি না পাবো সেটা পরের কথা, আমি নিজেকে প্রমাণ করে ছাড়বো যে সত্যজিৎ দেবরা এটা পারে। তো এইটা আমার টার্গেট ছিল, কেননা আমি এমন একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হয়েছি না, আমার যে কোনো ফিল্ডে, সেটা পড়াশোনা হোক, গান হোক, সেটা নিজের লাইফ হোক, আমি সব সিচুয়েশানকে মানে খুব চ্যালেঞ্জের সঙ্গে ডিল করে ফেলি। কারণ সে আমার মনে হয় আমি খুব মানে বাইরে থেকে লোকে ভাবে হয়তো আমি নরম সরম প্রকৃতির ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি নরম, মনটা নরম, কিন্তু বড্ড মানে লড়াকু হয়ে যাই মাঝে মাঝে আর কি। যে আমার মনে হয় যে আমি করবো তো করবোই, এটাই হচ্ছে ব্যাপার। মানে আমি প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা রাউন্ড, যে কটা আমাদের ফেস অফ হয়েছে, আমাদের যে কটা এলিমিনেশন রাউন্ড হয়েছে, সেই রাউন্ডে আমি এটা ভাবিনি যে আমি সিলেক্ট হব কি না হব, থাকবো কি থাকবো না, অ্যাটলিস্ট আমি দেখিয়ে যাবো যে আমি এটা পারি বা কি পারি, এবং এটা প্রমাণ করে ছাড়বো যে আমি আজকে যেটা গাইলাম সেটা মানে আমি যদি বাদও যাই তাহলেও সেটা যেন, তার মধ্যে যেন এতটুকু ভুল না থাকে, হয়তো খুব সামান্য সেটা ভুল, সেটা হয়তো টেনশনের ফলে কোনো একটা সামান্য একটা ভুল, কিন্তু আমি যতটা সম্ভব আর কি পারফেক্টলি গানটাকে গাওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে ব্যাপার। একটা গান শুনবো তোমার থেকে। কথা দাও, কথা দাও, আবার আসবে, কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে। সত্যজিৎ কথা দিল আরো গান আমাদের শোনাবে। তো আমরা একটু ঘরে যাই, বাবা মা এবং সকলের সাথে একটু পরিচয় করে নিই এবং তাদের কাছ থেকে ছেলের এই সাফল্যটাও তো একটু জেনে নিতে হবে। চলো। কথা দাও আবার আসবে, এমনি করে ভালোবাসবে, দিন যাক সেই ভরসায়, কথা দাও, কথা দাও, আবার আসবে। সত্যজিতের ঘরে রয়েছে এবং যেটা প্রথমেই চোখে পড়ে সেটা হচ্ছে এই সরস্বতী মূর্তি এবং যেটা সারেগামা থেকে পাওয়া, এবং অনেকগুলো ট্রফি রয়েছে। একটু কত বছরের গানের জার্নির? এইগুলো মোটামুটি মিনিমাম 7-8 বছর তো হবেই, 9-10 বছর হবে ম্যাক্সিমাম। ওর একটু একটু করে অ্যাচিভমেন্ট যেগুলো, সেগুলো প্রত্যেকটা এরকম সযত্নে সাজানো রয়েছে। একটু বলো যদি, আমি কোথা থেকে শুরু করি, মানে কোন ট্রফিটা একদম প্রথমে পাওয়া, সেগুলো কি রয়েছে এখানে? প্রথমে পাওয়াটা বোধহয় ভেতরে আছে, এখানে তো একটা তো সব থেকে বড় প্রাপ্তি। আর তারপরে এটা একটা রবীন্দ্রসঙ্গীত কম্পিটিশন থেকে পেয়েছিলাম, নবরবি কিরণের একটা কম্পিটিশন গানের ভিতর দিয়ে। আর এইটা হচ্ছে একটা গ্রুপে আমি মেন্টারশিপ করেছিলাম, তো সেইটার একটা স্মারক। এইটা হচ্ছে ইন্ডিয়ান আইডল একাডেমি থেকে সুরদি অসুরবধ বলে একটা কম্পিটিশন হয়েছিল, তো সেইখানের একটা র্যাঙ্ক পেয়েছিলাম, তো সেইটা।
আর তাছাড়া এইটা হচ্ছে একটা গ্রুপে আমি মেন্টারশিপ করেছিলাম, তো সেইটার একটা স্মারক। আর তাছাড়া এই মেডেলগুলো যেগুলো, এগুলো হচ্ছে আমার স্কুল নবলানন্দা হাই স্কুল, তো সেখানে প্রত্যেক বছর মিউজিক কম্পিটিশন হয় অ্যানুয়াল, তো এখানে ম্যাক্সিমামটাই ফার্স্ট প্রাইজ পেয়েছি আমি। এটার জন্য রেকর্ড আছে আমার, যে মানে প্রায় 7 বছর ধরে নালন্দাশ্রী হচ্ছে, তা আমি সব থেকে বেশিবার আর কি ফার্স্ট প্রাইজ পেয়েছি আর কি। আর এছাড়া অনেক আছে, অনেকগুলো এখানে দেখলাম এবং বাকিগুলো এখানে ওর সযত্নে একদম সাজানো রয়েছে। তো এইটা বোধহয় আকাশ আর্ট থেকে। এটা আকাশ আর্টের, আকাশের সুপারস্টারসে, আকাশের সুপারস্টার রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আকাশের সুপারস্টারের চ্যাম্পিয়নের স্মারক। আর এইটা হচ্ছে ত্রিধারা থেকে একটা কম্পিটিশন হয় প্রত্যেক বছর, ত্রিধারা উৎসব। তো এইটা একটা বছর, এই 2015 থেকে পেয়ে চলেছি আর কি, কখনো ফার্স্ট, কখনো সেকেন্ড, কখনো থার্ড। আর এইটা সপ্তসুর বলে একটা কম্পিটিশন হয়, ফেসবুক কম্পিটিশন, ওটা কোভিডের সময় নাম দিয়েছিলাম সম্ভবত, তো সেখান থেকে চ্যাম্পিয়নের ট্রফি। আর এখানে আবার আর একটা ত্রিধারা আছে, এটা আর বার করছি না, এখানেও ত্রিধারা। তো সব আর কি। কোনগুলো? হ্যাঁ, ক্যাপগুলো গ্র্যাজুয়েশন ক্যাপ, একটা একদম প্রথমে পেয়েছিলাম, একটা গ্র্যান্ড ফিনালের ট্রফি আর কি। প্রত্যেকটাই আমি যেটা দেখছিলাম চ্যাম্পিয়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম প্রচুর ট্রফি রয়েছে। বাবা মার সাথে একটু পরিচয় করে নিই, একটু ডেকে নাও তাদেরকেও। বিষয় তাই জাগে জাগে আমার গান। এতক্ষণ সত্যজিতের কাছ থেকে যাদের কথা শুনছিলাম, যাদের সাপোর্টে ওর এত দূরের জার্নি, মা বাবা রয়েছেন, তো নমস্কার আপনাদের। তো ছেলের এরকম একটা সাফল্য, আগে একটু শুনবো যে সেই দিনটা আপনাদের কিরকম অনুভূতি ছিল। সেদিনের অনুভূতি তো বলে বোঝাতে পারবো না, এমন একটা অনুভূতি, মানে আমি তো মানে আমার কাছে কোনো ভাষা নেই এক্সপ্রেস করবার। মানে অনেক দিনকার একটা স্বপ্ন, ছোট থেকে যে স্বপ্নটা দেখে আমরা এসেছি যে ও একদিন সারেগামাপায় গান করবে, হ্যাঁ সেই স্বপ্নটা মানে পূরণ হয়েছে, তার সঙ্গেও একটা র্যাঙ্কে আছে, একটা পজিশন পেয়েছে, মানে আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। মানে সেটা বলেই বোঝাতে পারবো না, এত ভালো লেগেছে। হ্যাঁ, এটা ছোটোবেলার থেকেই আমাদের এইটাই স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি। মানে একসময় আমি গান করতাম, আমার ইচ্ছে ছিল যে এরকম একটা সারেগামাপার মতো মঞ্চে একটা কোনোদিন গাইব। সেই স্বপ্ন আমি নানান কারণে হয়ে ওঠেনি, সেটা করে উঠতে পারিনি। সেই জন্য ও মানে একদম ছোটোবেলার থেকেই ওকে মানে আমরা গানটা ভালো করে আর কি যাতে করে, সেই জন্য মানে করেছি, ভালো জায়গায় ভালো জায়গায় শিক্ষা পেয়েছে, ও গানের ঠিকঠাক শিক্ষা পেয়েছে, এবং ঈশ্বরের আশীর্বাদ যে ও সেই ট্যালেন্টটাও পেয়েছে, এবং সেটা ওরও সেই একই ইন্টারেস্টটা আছে আমার যেটা ছিল সেটা ওরও আছে। আস্তে আস্তে নিজেকে গ্রো করেছে ছোটোবেলার থেকে। তারপরে সেই দিনকার ব্যাপারটা তো মানে তারপরে মানে এখানে সারেগামাপায় পৌঁছানো, এতদিন ওইখানে এতগুলো এপিসোড ধরে গান গাওয়া, এবং সেখানে এতজন গুণী মানুষদের সামনে গাওয়া, তাদের কাছ থেকে তারা যে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছেন বা প্রশংসা করছেন, মানে আর ওখানে এত কিছু শিখেছে, মানে সেটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। ও যেখানে পৌঁছতে পেরেছে সেটার জন্য শুধুমাত্র আমাদের কৃতিত্ব নয়, মানে এর সঙ্গে সঙ্গে অনেক মানুষ কৃতিত্ব আছে। মানে আমরা ও বলেছে কিনা আমি জানি না, আমি গত 6 বছর ধরে অসুস্থ। হ্যাঁ, তো সেই সময় ক্লাস 9 থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি, তখন থেকে আমার ডায়ালিসিস চলছে। তারপরে এই 5-6 বছরের মধ্যে 5 বার আমাকে হসপিটালাইজ হতে হয়েছে, একবার ব্রেন অপারেশন হয়েছে, নানান প্রবলেম হয়েছে, এবার সেপ্টিসেমিয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই সময় এই 6 বছর ধরে মানে আমার বন্ধুবান্ধব, কিছু আত্মীয় স্বজন এবং ওর গুরুরা তো আছেনই, ও যেখানে যেখানে গান শিখেছে, মানে ওনারা জব থেকে জানতে পেরেছেন যে আমি অসুস্থ, ওনারা বিনা পারিশ্রমিকে ওকে শিখিয়েছেন। আর এছাড়া এতজন মানুষ আমাদের ওয়েল উইশার, তার যারা হয়তো আমাদের বন্ধুও নয়, আত্মীয়ও নয়, কিন্তু অনেকেই আমাদের মেন্টালি, ফিজিক্যালি থেকে এবং ফিনান্সিয়ালি বিভিন্নভাবে সাপোর্ট করেছেন। কাজেই আজকে মানে আপনাদের মাধ্যমে আমি তাদের সকলকে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই, যে মানে আমাদের পাশে থাকার জন্য। মানে ওই সময়টা আমরা মানে এতটাই দিশেহারা হয়ে গেছিলাম, হ্যাঁ, যে সেই সময় এরা পাশে না থাকলে আজকের দিনটা আমি সত্যি দেখতে পেতাম না। হ্যাঁ,
কাজেই শুধুমাত্র এটা যে আমাদের কৃতিত্ব বা ছোটোবেলার থেকে আমরা চেষ্টা করেছি নিশ্চয়ই যে ভালোভাবে গান শিখুক, পড়াশোনার সঙ্গে সঙ্গে গানটাও ভালোভাবে শিখুক। ইনফ্যাক্ট নবনানন্দ স্কুলে ভর্তি করার সেটা একটা কারণ, বড় কারণ, কারণ নবনানন্দ স্কুলের কালচারাল দিকটা খুব ভালো। দেখা যাক ভবিষ্যতে, এখানে তো একটা র্যাঙ্ক পেয়েছে, এবারে আশা করি ভবিষ্যতে আরও কাজ পাবে এবং সেই নিয়ে আস্তে আস্তে আরও জীবনে উন্নতি করতে পারবে। আন্টি থেকে একটু শুনবো যে কবে থেকে মনে হলো যে ওর মধ্যে গানটা রয়েছে এবং ও গানটা করতে চায়? সেটা অনেক ছোটবেলা থেকেই। ওর বাবা গান একদম ছোটবেলা যখন ও হাঁটতে পারতো না, এটা বোধহয় ও ভালো বলতে পারবে। মানে একবার বাসে উঠেছিল ওকে কোলে নিয়ে, তখন ও হাঁটতে পারে না। এবার বাসে একটা গান বাজছিল, তো ওর পিঠে ওর হাতটা ছিল, তো ওই গানের তালে তালে ওর হাতটা নড়ছিল, তখন ও হাঁটতেই পারে না সেই অবস্থায়। তখন ও ফার্স্ট রিয়েলাইজ করে যে ওর এই বয়সে ওর কীরকম তাল সেন্স, মানে পিঠে হাতটা ঠিক তালে তালে ওর পড়ছে। তারপরে যখন আমার হাজব্যান্ড রেয়াজ করতো, ওর বাবা রেয়াজ করতো, হারমোনিয়াম থাকতো, খোলা থাকতো, আর তখন ছোট খেলতে খেলতে এসে হারমোনিয়ামে বসে পড়তো। আমি তুলতে যেতাম যে এই হারমোনিয়াম যদি নষ্ট হয়ে যায় বা এ হয়, তুই সরে আয়। তারপরে দেখতাম কি না, ওর মানে হারমোনিয়াম নষ্ট তো করতোই না, উল্টে মানে ওইটা নিয়ে সমানে বাজাচ্ছে, মানে হাতও পেতো না বেলোতে, হাত যাচ্ছে না, উঠে দাঁড়িয়ে পড়ে বাজাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখতাম কি, তারপরে আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে দেখছি কি ও পুরো গান বাজাচ্ছে, মানে ওইটুকু বয়সে মানে গান বাজিয়ে ফেলছে। হ্যাঁ, বাজানোটা পুরো নিজেই একদম ওই মানে আচ্ছা, যেটা বাজাই যেটা সেটা আপনি হ্যাঁ, মানে ওই তখন ওই খেলতে 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 সুরটা বাজাতে শুরু করেছে, গান পুরো বাজাচ্ছে। আমি তখন ওকে ডেকে এনে দেখালাম, দেখো কিরকম বাজাচ্ছে, পুরো সুর পুরো গানটা বাজিয়ে যাচ্ছে ওইটুকু বয়সে। সেই থেকেই আমরা রিয়েলাইজ করলাম যে ওর মধ্যে গান আছে। তারপরে আরেকটু বড় হতে তো শিক্ষা শুরু হলো গানের। পড়াশোনাটাতেও ভালোই, খারাপ তো একদমই নয়, কিন্তু আমরা বেশিরভাগ সময় ওকে চেষ্টা করছি যাতে গানটাতেই বেশি সময় দিতে পারে। পড়াশোনাটাতে কম সময় দিয়ে গানটাতেই বেশি সময় দিয়েছে, কিন্তু তাও পড়াশোনাতেও কোনো সময় খারাপ রেজাল্ট করা কোনো দিনই হয়নি, ভালোর দিকেই সবসময় রেজাল্ট থাকতো। আর সবথেকে বড় কথা, সেরকম দুষ্টুও তো কোনোদিন ছোটোবেলা থেকে ছিল না। ওকে মানে ডেডিকেটেড, যেরকম গানটা তো বলতেই হয়নি কোনোদিন যে গানে বস রেওয়াজ কর, ওটা ওর মানে ওটা গান না করতে পারলে মানে মনে হতো যেন মানে অক্সিজেন পাচ্ছে না, এরকম একটা, মানে গানটার কাছে অক্সিজেন ছিল। আর পড়াশোনাটায় হয়তো বলতে হতো বস, কিন্তু মানে খুব মানে সব দিক দিয়ে মানে খুব শান্ত বা ডেডিকেটেড, যেটা করবে সেটার প্রতি ওর একটা নিষ্ঠা বরাবরই ছিল। কাজেই সেই দিক দিয়ে কখনো সত্যি কথা কোনো কষ্ট হয়নি। আর যখন ও অসুস্থ হয়ে গেলো তখন তো আমি দেখতেও পারতাম না, কিন্তু সমস্তটাই মানে ও নিজেই সামলেছে, পড়াশোনা, গান, তার মধ্যে আবার হসপিটাল ছোটাছুটিও থাকতো। বড় বড় সমস্ত অসুখ করেছে আমরা, আমি আরও মানে মানে সাংঘাতিক সব দিন গেছে আর কি, মানে কিভাবে সুস্থ করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনবো। হ্যাঁ, মানে রাতে ঘুম হতো না আমাদের, যে পরের দিন আবার সকালবেলা কোনো খবর আসবে না, তো এরকম সব দিন গেছে। তো সেই সবগুলো কাটিয়ে আজকে যে মানে ও এরকম একটা জায়গায় পৌঁছেছে, মানে কি বলবো, মানে আমাদের কাছে না বেঁচে থাকার একটা নতুন রাস্তা খুলেছে। সবই অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ, তিনি চেয়েছেন বলেই হয়তো পেরেছি আমরা লড়ে ফাইট আউট করতে জিনিসটাকে। এখন সেই আমাদের কাছে একটা নতুন বেঁচে থাকার একটা নতুন রাস্তা খুলে গেছে, যে আমরা আবার স্বপ্ন দেখছি, যে আবার আমরা মানে লড়াই করবার একটা শক্তি পাচ্ছি, যে হ্যাঁ পারবো এবার, এইটাই আর কি। সত্যজিৎকে যেটা বলার, যে তুমি যেটা বলছিলে যে বাবারও খুব ইচ্ছে ছিল মানে ছেলেকে সেই মঞ্চে দেখাটা, আপনাদের কাছেও বিশেষত কাকুর কাছে বোধহয় স্বপ্ন পূরণের দিন ছিল। প্রথম যেদিন দেখি সেদিন তো মানে আমি প্রথম গানের সময় তো মানে আমি কেঁদে ফেলেছিলাম। মানে ও যখন প্রথম আমাদের ডেকেছিল আর কি, আমাদের এর থেকে যে ভেঙে দেখো আমায় গানটা সেদিন ছিল। হ্যাঁ, মানে সেটা মানে অদ্ভুত একটা ফিলিং ছিল, মানে সেটা আমি মানে প্রকাশ করতে পারবো না, মানে আনন্দাশ্রু যেটাকে বলে আর কি। হ্যাঁ, তারপরে ফাইনালের দিন বা আস্তে আস্তে ধীরে আস্তে আস্তে এগিয়েছে। হ্যাঁ, যেতে, এবং ফাইনালের দিন ফাইনালে টার্গেটটা আমাদের সেটাই ছিল যে অন্তত ফাইনাল অবধি পৌঁছবে, কারণ আমাদের মনের মধ্যে এইটুকু ছিল যে ওর মধ্যে সেই ট্যালেন্টটা আছে যে অ্যাটলিস্ট ফাইনাল অবধি পৌঁছবে। তারপরে তো একটা র্যাঙ্কটা তো যেরকম হলো, হ্যাঁ, সেটা তো জাজেসরা যেরকম মনে করেছেন সেটা দিয়েছেন, সেটা কিন্তু ইয়ে করার নেই। কিন্তু এই বিশ্বাসটা ছিল আমাদের যে ওর ফাইনাল অবধি পৌঁছানোর যোগ্যতা আছে এবং একটা র্যাঙ্ক পাওয়ারও যোগ্যতা আছে। কাজে এবং মোটামুটি ওখানে যারা ছিলেন, বিশেষ করে গ্রুমাররা, তারা ভীষণ স্নেহ করেন ওকে। হ্যাঁ, ভীষণভাবে গাইড করেছেন। কারণ এতগুলো মাস ধরে ও তো
আগে কোনো দিন আমাদের বাড়ি ছাড়া থাকিনি, হ্যাঁ এতগুলো মাস ওখানে ছিল, ওনারা ভীষণভাবে গাইড করেছেন, মানে এত সুন্দর মানে গাইড করেছেন কোন কোন গানটা কীভাবে করতে হবে। ওই যে কদিন যেতাম মানে আমাকে অনেকে বলতেন যে আপনি শরীর খারাপ নিয়ে আসেন কেন, হ্যাঁ মানে আমি তাদের বলে বোঝাতে পারতাম না যে আমি ওইখানটাই অক্সিজেন পেতে যাচ্ছি, মানে ওই পরিবেশটায় তো ওটা তো আমার স্বপ্ন ছিল যে আমি পরিবেশে গিয়ে থাকবো, হ্যাঁ সেটা ওকে দেখছি মানে ও গান গাইছে সেটা নয়, আমি মনে হচ্ছে আমি নিজে গান গাইছি, হ্যাঁ আমি এই জায়গাটা আমি ওখানটা দাঁড়িয়ে আছি, বা ওই পরিবেশটায় গেলে আমি একটা অক্সিজেন পেতাম, মানে এই সকলকে সামনে থেকে দেখা, সকলের কাছ থেকে গানটা গাইছে, তার প্রশংসা পাচ্ছে, বিভিন্ন খুঁটিনাটি ধরিয়ে দিচ্ছেন, মানে এগুলো আমার কাছে একটা মানে স্বপ্নর মতো ছিল। মানে এই যে 8-9 মাস গেছে, কোনো দিন হয়তো খুব শরীর খারাপ থাকতো, তাও জোর করেই আমি যেতাম, হ্যাঁ যে না আমাকে যেতেই হবে, মানে এরকম একটা এমন একটা স্বপ্নের জায়গা, ওটা জগৎটাই স্বপ্নের জগৎ, হ্যাঁ সারেগামাপা জগৎটা। পাশে ওর বান্ধবী রয়েছে, তো একটু বলো যে বন্ধুর কাছে আবদার করা হয় গান শোনানোর জন্য? করা হয়। তো গান শোনাও তো? মানে এটার বিষয়টা হচ্ছে যে আমি যখন ওকে গান শোনাতে বলি, ও কোনোদিনই শোনায়নি আজ অব্দি আমাকে একটাও গান। হ্যাঁ, এবং ওর গান শুনেই আমার মূলত এই কাইন্ড অফ ভালো লাগাটা আর কি হওয়া। তো আমি ওকে এটা আজও বলি যে আগে তুই গা, তারপর আমি গাইবো, বিষয়টা হচ্ছে এইটাই। কিরকম লাগতো যখন পর্দায় দেখা, খুব কাছের মানুষকে পর্দায় দেখতে খুব ভালো লাগার নিশ্চয়ই একটা ব্যাপার ছিল? খুবই ভালো লাগতো, মানে ভীষণ ভালো লাগতো। ফাইনালের দিন ছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ গেছিলাম। পুরস্কার পাওয়া এবং ওই দিনটা যে নাম ঘোষণা হচ্ছে, আবির্দা রয়েছে, কিরকম ছিল সেদিনটা? ভীষণ ভীষণ মানে একটা তো টেনশন কাজ করছিলই যে কি হবে, তার সাথে যখন বললো ওর নামটা বললো, মানে ভীষণ ভালো লাগছিল। আমি কি সত্যজিৎকে একটা কথা বলি, কাকুর সাথে কি একটা যুগলবন্দি হবে বাবা এবং ছেলের? হ্যাঁ নিশ্চয়ই, হতেই পারে। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারাবো আমার কাছে সুরভি নেবে, এই নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে জাগরব হয়, মরণেও নেই পরাজয়, জীবনে জাগরব হয়, মরণেও নেই পরাজয়, চোখের স্মৃতির মণিদ্বীপ মনের আলোয় কভু কি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। অসাধারণ একটা মুহূর্ত। এবং কাকুর যেটা বলছিলেন যে ওই সারেগামাপার মঞ্চ, ও একটু আগে আমাকে একটা কথা বলছিল যে বাবার জন্য একটা গান গেয়েছিল, যেটা সেই গানটা আমি প্রথমেই বলেছিলাম সত্যজিৎকে গান ছাড়া ছাড়বো না, তো সেই গানটা যদি বাবার জন্য আরো একবার শোনাও। বেশ, বিচার হচ্ছে যে আমার গলাটা খুব একটা ভালো নেই, চেষ্টা করছি। তোমারই সাথে চলতে শিখেছি, তোমার হাতে জীবন আমার, তোমাকে ছাড়া যায় না যে পারা, তোমার কাছে ফিরবো আবার। ওরে মন বলি শোন, অভিমান পিছু টান, একই ঘর দুটো কোণ থেকে যায় যেমন, ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়, তুমি আমারই আমারই রয়েছো, ভেঙে দেখো আমায়, জুড়ে দেখো আমায়,
তুমি আমারই আমারই রয়েছো। ছেলের গান নিয়ে এগোক এটাই আপনাদের স্বপ্ন, তো কিভাবে ভাবছেন আগামী জীবনটা, যে কিরকম ভাবে গান নিয়েও এগোবে এবং কি চাইছেন, মানে যেটা ওর এত বড় অ্যাচিভমেন্ট জি বাংলা সারেগামাপা থেকে, তারপরে আপনাদের কি ভাবনা রয়েছে? আমাদের ভাবনা বলতে ও তো এখন মিউজিক নিয়ে পড়াশোনা করবে ভাবছে। আর তার সঙ্গে সঙ্গে তো এখন যেগুলো শোজ যেগুলো পাবে সেগুলো করবে। আর পাশাপাশি গান এমনি একজন দুজনকে শেখায়, তার সঙ্গে সঙ্গে সেটাও আস্তে আস্তে বাড়াবে। অবশ্যই প্লেব্যাকের তো চেষ্টা করবেই, মিউজিক ডিরেক্টরের কাছে অ্যাপ্রোচ করবে, এবার সেটা তো সুযোগ পাওয়ার ব্যাপার। হ্যাঁ, সেটা সব থেকে বড় টার্গেট তো সেটাই, হ্যাঁ, যে প্লেব্যাক করা। এইভাবেই আর কি আস্তে আস্তে চেষ্টা করে এবারে তারপরে যেটা ঠাকুরের ইচ্ছে যতদূর যেতে পারে। তোমার কিরকম ভাবনা রয়েছে গান নিয়ে পরবর্তী সময়টা? বিষয়টা হচ্ছে যে আমার খুব ইচ্ছে আছে, যেটা বাবা বললো, প্লেব্যাক। সেটা যদি সুযোগ পাই, কারণ সেটা চেষ্টার থেকেও বড় কথা ভাগ্যের ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা আমার সব থেকে বড় হচ্ছে সেটা হচ্ছে যে আমি এরকম বহু আমার থেকে জুনিয়র বা কখনো কখনো ক্ষেত্রে আমার থেকে সিনিয়র যারা আছে তাদেরকে দেখি যে তারা নানান কারণে, সেটা তাদের বাড়ি কাছে নয় বা যেখানে শিখতে চায় সেটা কাছে নয়, তো এরা নানান কারণে তাদের ঠিকঠাক গান বাজনাটা শেখা হয় না। তো আমি যতটুকু, আমি তো খুব সামান্য হয়তো শিখেছি, কিন্তু আমার এটা খুব ইচ্ছে যে আমি যতটুকু যা শিখেছি এবং আমার নিজস্ব যা ভাবনা সঙ্গীত সম্পর্কে, সেটা হয়তো পুঁথিগত খুব একটা নয়, সেটা হয়তো গাওয়া রিলেটেড বা মিউজিকের এক্সিকিউশন রিলেটেড, এবং সেটার সঙ্গে পুঁথিগত শিক্ষার হয়তো খুব একটা মিল বলবো না। আমি বেসিক্যালি আমি মানে থিওরিটা খুব একটা শিখিনি। আমি যেটা শিখেছি সেটা হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের হোক বা যে কোনো গানেরই হোক, এক্সিকিউশনটা নিয়ে বা গাওয়াটা নিয়ে শিখেছি আমি। তো আমি সেই গাওয়াটার যে বিভিন্ন রাস্তাগুলো এবং যে ভোকাল ট্রেনিংটা লাগে, কিছু পার্টিকুলার কিছু রেয়াজ লাগে, কিছু পার্টিকুলার এক্সারসাইজ লাগে, এবং আফটার অল সব ধরনের গান গাইতে গেলে সবার আগে যেটা লাগে সেটা হচ্ছে রাগ সঙ্গীতের বা শাস্ত্রীয় সঙ্গীত বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যদি বলি, সেটা থিওরির থেকেও বড় কথা যেটা লাগে সেটা হচ্ছে যে সেটা গাওয়ার, মানে কীভাবে গাইতে হয় সেটা জানা এবং সেটা বুঝে গাওয়া। এবং সবার পক্ষে সম্ভব হয় না যে সেটা নিয়ে পড়াশোনা করা, কারণ যারা পড়াশোনা করে তারা তো সঙ্গীতজ্ঞ, তারা সেটা সঙ্গীত বিশারদ বা তারা সেটা নিয়ে পড়াশোনা করছে। কিন্তু আমরা যারা গান বাজনাটা, আমরা যারা গান গাইছি বা গান গাই যারা, তাদের মূলত দরকার হচ্ছে গানের এক্সিকিউশন বা যে কোনো গান গাওয়াটার সম্বন্ধে বোঝা এবং সেটা জানা। তো সেইটা আমার খুব ইচ্ছে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং আমার প্রজন্মেরও বটে, যারা শিখতে ইচ্ছুক আমি তাদেরকে অবশ্যই শেখাবো ভোকাল ট্রেনিং, এবং সেই সঙ্গে সমস্ত রকমের গান বাজনার একটা স্বচ্ছ ধারণা রিগার্ডিং দ্য এক্সিকিউশন অফ এভরি টাইপস অফ সংস, সেইটা আমার শেখানোর খুব ইচ্ছা আছে সবার আগে। এবং তাছাড়া তো নিজস্ব অরিজিনালস নিয়ে খুব কাজ করার ইচ্ছা আছে, আর প্লেব্যাক আলটিমেটলি। বন্ধুকে একটু একটু গান শেখায় তোমাকেও? হ্যাঁ, খুব বকাবকি করে গানের জন্য। এরকম স্টুডেন্ট কিরকম? সত্যি কথা বলছি, অত্যন্ত অবাধ্য এবং অত্যন্ত জেদি, আর বাকিটা বললাম না, এইটা হচ্ছে ব্যাপার। বকাবকি করে এটা খুব, গানের জন্যই বেশি। একদম একটু এদিক ওদিক হলেই এমন বকবে, তাতেই আরো ভয়ে গান আর হয় না। আমি বকি না, হয়তো বকা বলতে চাইছে না, উল্টো পাল্টা বলছিস কেন? আমি যেটা করি সেটা হচ্ছে আমার একটা হয়ে যায়, সেটা যে কারোর ক্ষেত্রেই হয়। মানে আমাকে একটু এদিক ওদিক হলো, সঙ্গে সঙ্গে একটু মুখটা ভেঙে গেল, কি একটা হচ্ছে, তো বিষয়টা এটাই, আর কিছুই না। বাট বেসিক্যালি আমার কোটানকোট প্রেমে পড়াটা কিন্তু ওর গান শুনে, তো এই হচ্ছে ব্যাপার। এই যে প্রেমে পড়া গান শুনে, তাহলে আজকে দুজনের একসাথে একটা গান হোক। গাইবি? বাবা চল। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি।
কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, এবং কাকুকে বলবো সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং ছেলে যে স্বপ্ন পূরণ করেছে সেই স্বপ্নের জার্নি চলতে থাকুক। তো শেষ করব, শেষে সত্যজিৎকে একটাই কথা বলবো যে এত বড় অ্যাচিভমেন্ট এবং আরও অনেক অনেক জার্নি তোমার বাকি রয়েছে। তবে ফাইনালের মঞ্চে যে গান মাতিয়ে উঠেছিল তোমার কণ্ঠে, সেই গান দিয়েই আমরা শেষ করব। আচ্ছা, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। সত্যজিতের এই গানের জার্নি চলতে থাকুন, আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন টলি টাইম।